পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরীফ, যিনি গম সংকট মোকাবেলায় সরকারের হস্তক্ষেপ করেছিলেন, সোমবার দ্রুত না যাওয়ায় বেছে নিয়েছিলেন এবং তার ছোট ভাই শেহবাজ শরীফকে মেগায় চলমান তদন্তের পরিপ্রেক্ষিতে বিষয়টি পরিচালনা করতে দিয়েছেন। গম আমদানিকারকরা কেলেঙ্কারির খবর ডনকে জানিয়েছে। বড় শরীফ গম আমদানি কেলেঙ্কারির বিষয়ে ফেডারেল বা পাঞ্জাব সরকারকে কোনো ধরনের নির্দেশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত কমিটিকে তার তদন্ত শেষ করতে দিবেন। একবার তদন্ত শেষ হলে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে পদক্ষেপে তার বড় ভাইকে জড়িত করবেন, সূত্র জানিয়েছেন। সোমবার নওয়াজ শরীফ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ, জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ফেডারেল মন্ত্রী আজম নাজির তারার এবং আহসান ইকবাল, পাঞ্জাব চ্যাপ্টারের সভাপতি রানা সানাউল্লাহ এবং পার্টির মহাসচিব খাজা উপস্থিত ছিলেন। একটি দলীয় বৈঠকে সভাপতিত্ব করেন সাদ রফি। তবে বৈঠকে গম কেলেঙ্কারি নিয়ে কোনো আলোচনা হয়নি। ফেডারেল সরকার মেগা কেলেঙ্কারির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে এবং আমদানির সময় যাদের নেতৃত্ব ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব কামরান আলী আফজালের নেতৃত্বে আমদানিতে অনিয়ম শনাক্ত করতে গত সপ্তাহে শুরুতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটিকে বিষয়টি তদন্ত করে দায়িত্ব প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে মন্ত্রিসভায় প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার গম আমদানির কেলেঙ্কারির জন্য আনোয়ারুল হক কাকারের তত্ত্বাবধায়ক সেটআপকে দায়ী করেছেন। দলের সভাপতি বৈঠকে অংশগ্রহণকারী নওয়াজ শরীফকে পিএমএলএন এর সভাপতি নির্বাচিত করার ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এ লক্ষ্যে আগামী 11 মে অনুষ্ঠিতব্য দলের সাধারণ পরিষদের বৈঠকের চূড়ান্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট বড় শরীফকে পদের অযোগ্য ঘোষণা করার 6 বছর পর মিস্টার নওয়াজ শরীফ শেহবাজের কাছ থেকে দলের সভাপতি পদ গ্রহণ করেন। নওয়াজ শরীফকে 2017 সালে একটি ষড়যন্ত্রের মাধ্যমে অযোগ্য ঘোষণা করেছিল। এখন সময় এসেছে যে তিনি দলের সভাপতি পদ গ্রহণ করবেন এবং দলকে জনপ্রিয়তার নতুন উচ্চমাত্রায় নিয়ে যাবেন। সূত্র জানায়, মিস্টার নওয়াজ শরীফ রাষ্ট্রপতি পদ গ্রহণের পর দলে নিজেকে আরও দৃঢ় করবেন। আইনমন্ত্রী তারার সুন্নি ইত্তেহাদ কাউন্সিল আইএসসি কে প্রত্যাখ্যান করার পেশোয়ারার হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ সম্পর্কে সবাকে অবহিত করেছেন। পিটিআই আইন প্রণেতাদের জন্য নতুন বাড়ি, মহিলা এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন এসসির সিদ্ধান্ত নিয়ে বৈঠকে উদ্বেগের অনুভূতি ছিল বলে সূত্র জানিয়েছে। এ বিষয়ে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি ডনকে বলেন, মিস্টার নওয়াজ সোমবার দলের সভাপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। তিনি বলেন, বৈঠকে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আমাদের উচিত ইসরায়েলকে 1967 সালের সীমানা মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো। শুধু হামাস নয়, সমস্ত ফিলিস্তিনি জনগণ 1967 সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত। সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার একথা বলেছেন হাকান ফিদান। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাফাকে জানিয়েছে, সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা যদি এই ট্র্যাজেডি থেকে শিক্ষা না নেই এবং সংকট সমাধানে দ্বিরাষ্ট্রীয় সমাধান অনুসরণ না করি, তবে এটি শেষ গাজা যুদ্ধ হবে না, বরং আরও যুদ্ধ, আরও অশ্রু আমাদের জন্য অপেক্ষা করবে। রিয়াদ ভিত্তিক চ্যানেলটিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের অগ্রাধিকার হচ্ছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং এই বিষয়ে কাতারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এদিকে আমরা মানবিক সাহায্যের প্রবেশ নিশ্চিত করার চেষ্টা করছি এবং অন্যদিকে আমরা একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার চেষ্টা করছি, যাকে আমরা একটি কৌশলগত এবং দীর্ঘস্থায়ী সমাধান হিসাবে দেখি, বলেন ফিদান। যুদ্ধ
যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য মিশর ও কাতারের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো ফলাফল না পাওয়ার অর্থ এই নয় যে আলোচনা প্রক্রিয়া ব্যর্থ হয়েছে। আমাদের স্বীকার করতে হবে যে এটি একটি কঠিন সমস্যা, বলেন ফিদান। তাছাড়াও ইসরায়েল একটি চুক্তি বা সমঝোতায় পৌঁছানো অনীহা দেখাচ্ছে। তুরস্ক হামাস সহ ফিলিস্তিনি পক্ষকে সম্ভাব্য সব ধরনের সমর্থন প্রদান করছে উল্লেখ করে তিনি বলেন, আঙ্কারা আলোচনায় ইতিবাচক ও গঠনমূলক অবদান রাখার জন্য প্রস্তুত। ফিদান আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধবিরতি এবং রাষ্ট্রীয় সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তুরস্ক হিসাবে আমরা বিশেষ করে এই দুইটি বিষয়ে আমাদের প্রচেষ্টাকে কেন্দ্রীয়ভূত করেছি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আরও বলেছেন, হামাস সকল ফিলিস্তিনি 1967 সালের সীমানায় সম্মত, যা ইসরায়েলকে অবশ্যই মেনে নিতে হবে। গাজা উপত্যকায় চলমান ট্র্যাজেডি থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এই উপত্যকায় আরও সংঘাতের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন তিনি। পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেফতারের পর দেশ জুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গার প্রথম বার্ষিকী পালন করার জন্য 9 মে একটি কৌশল তৈরি করতে 8 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর থেকে পিটিআই এর নেতারা প্রথম বড় ধরনের একটি পরিকল্পনা করেছিল। দলটি দাবি করেছে যে এটি একটি মিথ্যা পতাকা অপসারণ ছিল, যা এটি ভেঙে ফেলার লক্ষ্য ছিল। এক সংবাদ সম্মেলনে সিনেটের বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজ বলেন, সারা দেশে দলীয় নেতারা বৈঠকে অংশ নেন, যেখানে দল পুনর্গঠনের কৌশল নিয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান গত 9 মাস ধরে কারাগারে আছেন, তাই প্রাদেশিক নেতৃত্বের ভূমিকা কি হওয়া উচিত তা প্রাক্তন প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়েছিল বলে তিনি জানান। 9 মে এর পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে মিস্টার ফারাজ ঘোষণা করেছেন যে পিটিআই সারা দেশে সমাবেশ করবে। প্রতিটি পিএ নির্বাচনী এলাকায় দল সমাবেশ করবে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করবে গওহর ওমর। পিটিআইয়ের মহাসচিব ওমর আইয়ুব খান ইতোমধ্যে 9 মে দলের কার্যক্রমের একটি পরিকল্পনা জারি করেছে। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের নির্দেশ অনুসারে দল নির্বাচনী আইন প্রণেতা, টিকিট ধারক এবং পদাধিকারীদের নেতৃত্বে প্রতিটি প্রাদেশিক বিধানসভার কেন্দ্র সমাবেশ করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম সোমবার সেক্রেটারি জেনারেল ওমর আইয়ুব খানের নেতৃত্বে পিটিআইয়ের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করেন। এক বিবৃতিতে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান, প্রাক্তন জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার এবং কেন্দ্রীয় তথ্য সচিব রউফ হাসান প্রতিনিধি দলে অংশ নিয়েছিল। বৈঠকে বিরাজমান মানবাধিকার এবং অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের ভোটের অধিকারের উপর রাষ্ট্রীয় আক্রমণ, মৌলিক রাজনৈতিক স্বাধীনতার উপর ঘোষিত ও অঘোষিত বিধিনিষেধ এবং মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে অবৈধ প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়। পিটিআই গম আমদানির কেলেঙ্কারির তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানিয়েছে, যা রাজকোষের কোটি কোটি টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন। এক সংবাদ সম্মেলনে বক্তৃতায় পিটিআই নেতা শেখ ওয়াকার্স আকরাম পূর্ববর্তী পিডিএম এবং বর্তমান পিএমএলএন সরকারগুলিকে জাতির 300 বিলিয়ন টাকার ক্ষতির জন্য অভিযুক্ত করেছেন। তিনি অভিযোগ করেন যে পিডিএম সরকার গম আমদানির জন্য সারসংক্ষেপ হস্তান্তর করেছে, ফলে পণ্যটি উদ্বৃত্ত হয়েছে।